প্রাথমিক যে অবস্থাটা, প্রথম স্তর, এইটা হলো সংক্রমণ কাল, অর্থাৎ বাহ্যিকভাবে এটা ডাইনামিক ইনফেকশন বলা হয়, এটাকে গতিশীল একটা প্রভাব বলা হয়। মানবিক বিশৃঙ্খলা, সাধারণত মানুষের চলাফেরার মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, চলাফেরা সুস্থতা থাকে না, এই সর্বপ্রথম এই বিশৃঙ্খলা থেকে, অস্থিরতা থেকে এই সর্বপ্রথম অদৃশ্যভাবে এটা বিকাশ লাভ করে, চলার ঠিক থাকে না। এইটা হলো প্রাথমিক স্টেজ। এই স্টেজটাকে চেনা খুব কষ্টকর। একটা মানুষ দেখা গেল খাওয়া নাই, দাওয়া নাই, ঠিক নাই, ঠিক মানে সে চলাফেরার মধ্যে তার বিশৃঙ্খলা, তার সুস্থতা খুব কম। এটা সোরার খুব ফার্স্ট স্টেজ, এটা দ্বারা কোন রোগ নির্ণয় করা সম্ভব নয়। এরকম কিছুদিন চলার পরে দ্বিতীয় স্তরে তখন তার মনের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গে সোরার প্রথম প্রকাশ পায়, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রথম প্রকাশ পায়। সোরা আক্রান্ত হতে সচরাচর প্রাথমিক অবস্থা থেকে কনফার্ম কিছু বলা যাবে না, 6 থেকে 10 অথবা 6 থেকে 14 দিন সময় যায় এটা প্রাথমিক স্টেজটা পার করতে। এরপরে অঙ্গে, হাতে, অঙ্গে চুলকানি, খোঁজপাচ্ছা, অস্থিরতা, মানসিক একটু বৈকল্য, একটু সমস্যা, একটু চিন্তা, দুশ্চিন্তা, খারাপ চিন্তা, অহংকার বোধ, এগুলো ধীরে ধীরে করে অনেক পরে আসে। শারীরিক সমস্যাও পরে দেখা যায়। এই যে অবস্থাটা দেহের কেন্দ্র, এটা করে কি, এই সোরার এই অবস্থাটার মধ্যে যখন পৌঁছি আমরা দ্বিতীয় অবস্থায়, তখন দুটা ঘটনা ঘটে। একটা ঘটনা হলো দেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেন্ট্রাল নার্ভ সিস্টেম যেটা, এটাকে আক্রমণ করে। আর কি করে, অন্তঃক্ষরা গ্রন্থি যেটা আছে এটাকে আক্রমণ করে, যার ফলে তার মধ্যে অত্যধিক অনুভূতি, স্নায়ু আক্রমণ করে যখন, স্নায়ু কেন্দ্র যখন এর দ্বারা আক্রান্ত হয়ে যায়, তখন তার অত্যাধিক অনুভূতি শক্তিটা বেড়ে যায়, অনুভূতিটা তার ব্যাপকতা লাভ করে, বিভিন্ন ধরনের অনুভূতি, অজ্ঞাত অনুভূতি, ভয়, মানে বিভিন্ন অনুভূতিটা বেড়ে যায়। আর অত্যাধিক ভাব প্রবণতা তার মধ্যে দেখা যায়। আর অন্তঃক্ষরা যেটা গ্রন্থি যখন আক্রান্ত হয়, তখন তার বাহ্যিক প্রকাশ কিছু কিছু রোগের দেখা যায়। তৃতীয় অবস্থায় এর বিকাশ লাভ আমরা দেখতে পারি। তৃতীয় অবস্থায়, যেটাকে আমরা সাধারণত এটা প্রকাশ্য দশার মধ্যে চলে আসে, বংশানুক্রমিক ভাবে সোরা প্রবাহিত হয়, বর্তমান জটিল রূপ ধারণ করে। তার ভিতরে দেখা যায় সোরার সাথে সিফিলিস যুক্ত হলে, যদি সোরা তো থাকতেই হবে, সোরার সাথে যদি সিফিলিস যুক্ত হয়ে যায়, তাহলে সিডোসোরা, আপনারা বই পুস্তকে নাম শুনবেন সিডোসোরা, স্যার বুঝি না সিডোসোরা কি। সিডোসোরা হলো সোরার সাথে সিফিলিসের, আগে একবার আলোচনা হয়েছে, সোরার সাথে সিফিলিসের সংমিশ্রণ যদি প্রভাব পাওয়া যায় তাহলে সিডোসোরা হয়, আর সোরার সাথে সাইকোটিক প্রভাব যদি হয় তো সাইকোসোরা হয়। এই দুটোটারই রূপ এক সময় পরিগ্রহ করে কি, এক সময় পরিগ্রহ টিউবারকুলারের দিকে চলে যায়। এই অবস্থায় বিশেষ করে এই টার্সিয়ারি স্টেজ বা তৃতীয় দশায় সোরার সাধারণত দেখা যায় পুঁজবিহীন চুলকানি। এই যে দুটা স্টেজের কথা বললাম, সিডোসোরা যখন সিফিলিস, দেখেন সিফিলিস যুক্ত হয়ে যখন সোরার সাথে মিলিত হলো, তখন চুলকানিটা কমে যায়, সিডোসোরা সিফিলিস পুঁজ বেড়ে যায়। চুলকানিটা কম থাকে, চুলকানি বিহীন চর্মরোগ দেখা দেবে এবং তার পুঁজ থাকবে। আর যখন সাইকোসোরার প্রভাব সাইকোটিকের সাথে যখন মিলিত হয়, তখন পুঁজ কম থাকবে, পুঁজ শুষ্ক চুলকানি বেশি থাকবে, পুঁজ কম হবে। সাইকো যখন মিলিত হবে তখন পুঁজবিহীন চুলকানিযুক্ত চর্মরোগ, এটা সাইকোসোরা। চেনার একটা সহজ একটা অবস্থাটা আমি আপনার সামনে উল্লেখ করলাম। আর মায়াজাম যুক্ত সাধারণত যে চর্মরোগগুলো, সোরিয়াসিস, লিউকোডার্মা, এগুলা হতে পারে। আমি আপনাদের সামনে সোরার কিছু মানসিক লক্ষণ আমি এখানে
উল্লেখ করব। এই জন্য যে ম্যাট্রিয়া মেডিকা পড়তে গেলে এই মানসিক লক্ষণগুলাকেই আমার বুঝতে হবে। সকল মায়াজামের মধ্যে সোরাই মানসিক লক্ষণ সবচেয়ে বেশি যুক্ত, বেশি প্রভাবান্বিত। আপনারা জানেন জীবনী শক্তি আক্রান্ত যখন হয় তখন সবচেয়ে মনে আক্রমণটা বেশি হয়, মানসিক লক্ষণের উপরে বেশি আক্রমণ হয়। আর মানসিক লক্ষণ যখন আক্রান্ত হয় তখন দুটো দিকেই আক্রান্ত হয়। একটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়, অন্তঃক্ষরা গ্রন্থিগুলোতে আক্রান্ত হয়। এটার মাধ্যম দেহ, এটার প্রকাশ মাধ্যম হলো দেহ। এই প্রকাশ মাধ্যম যখন দেহ হয় তখন চারটি অবস্থা রূপ লাভ করে, চারটি দিক আমরা দেখতে চাই বা দেখতে পাই। চারটা দিক মানুষের মনের, এই চারটা দিক মনকে কেউ ব্যাখ্যা করতে পারে নাই, মনের কোনো অস্তিত্ব আছে বলে কোনো বিজ্ঞানিক আজ পর্যন্ত বলে নাই। শুধু ডেকার্ট একটা কথা বলছে, থিঙ্কিং, ফিলিং অ্যান্ড উইলিং, চিন্তন, অনুভূতি আর ইচ্ছা, এই দিয়া মনকে চেনা যায় যে মন আছে। হেনিম্যান বা হোমিওপ্যাথিতে আমরা মনকে বুঝার জন্য এই তিনটাই প্রধান বিষয়, তার সাথে একটু স্মৃতিটাকে যোগ করে নেই, স্মৃতি শক্তিটাকে যোগ করে নেই মনকে বোঝার জন্য, স্মৃতি মেমোরিটাকে আমরা যোগ করে নেই। যার জন্য কি কি আমাদের দৃষ্টিভঙ্গিতে কি আসে হোমিওপ্যাথিতে, আমরা এইরকম করে খুঁজে খুঁজে ম্যাট্রিয়া মেডিকার থেকে বের করব মনকে বুঝতে হলে। একটা হলো ইচ্ছা বৃত্তি, যার মধ্যে ইচ্ছা অনিচ্ছা সব পাওয়া যাবে। আর একটা হলো অনুভব বৃত্তি, ফিলিং, অনুভূতি, এর কিছু ব্যাখ্যা আমরা জেনে যাব। আর বুদ্ধি, চিন্তন, এই বুদ্ধির অবস্থাটা আমরা কিভাবে বিকাশ লাভ করে, কিভাবে সোরা দ্বারা বিকৃত হয়। বুদ্ধি যখন বিকৃত হয় তখন তার মধ্যে অহংকার লাগে। অনুভূতি যখন বিকৃতি হয় তখন অনুভব করতে পারে না, অতি অনুভূতিও সোরার একটা ধর্ম হয়ে যায়। এইভাবে করে স্মৃতিবৃত্তির যখন সমস্যা দেখা দেয়, স্মৃতি হয় প্রখর হয় না, কমে যায়, এরকম অবস্থা। এই একমাত্র এই মায়াজামটা দেখা যায় যে এই মায়াজামের কারণে চারটা বৃত্তি একসাথে নষ্ট হতে পারে, একসাথে আক্রমণ হতে পারে। ইচ্ছা বৃত্তির মধ্যে অবাস্তব চিন্তা, ঘুরে বেড়ায় বেশি, অদ্ভুত জিনিস খাবার ইচ্ছা, চক, খড়িমাটি এগুলা খাওয়ার ইচ্ছা, এইগুলা। তার মধ্যে ইচ্ছা অনিচ্ছা বৃত্তির মধ্যে আমরা সাধারণত অবাস্তব চিন্তা, ঘুরে বেড়ানো, অদ্ভুত জিনিস পাওয়ার আকাঙ্ক্ষা, এগুলাই দেখা যায়। উদাহরণ আরো অনেক দেওয়া যায়, সময় তো আমাদের কুলায় না। অনিচ্ছার মধ্যে স্নানে অনিচ্ছা সোরার একটা প্রধান প্রকাশ্য রূপ। কেমন? মানসিক শ্রমে, লোক সঙ্গে থাকা, একা থাকতে পারে না, এগুলো হলো সোরার ইচ্ছা বৃত্তির মধ্যে পড়ে। অনুভব বৃত্তির মধ্যে অত্যাধিক অনুভূতি প্রবণ, ভাব প্রবণ, ভাবুক, খুব ভাবুক, অলস, প্রকৃতিগতভাবে অলস, নোংরা শিরা বস্তু গায়ে দিয়ে সেও নিজেকে রাজা বাদশা মনে করে। হয়তো তার জামাটাও দামি না, হয়তো এটা শরীরের অবস্থাটাও ভালো না, জামা কাপড় নোংরা, কিন্তু সে নিজেকে বেশ মনে করে যে সে খুব বাহাদুর, সে রাজা বাদশার ক্যাটাগরিতে তার চলাফেরা এরকম, সে ভাবে সে রাজা, এই প্রবণতা তার থাকে। আবার আরেকটা দিকে প্রবণতাও আছে, সে নিজেকে অন্যের তুলনা করতে যখন যায় তখন নিজেকে খুব ছোট মনে করে, নিজের কথাই ভাবে, নিজের অস্তিত্বের কথাই ভাবে, নিজেকে টিকে থাকার কথা ভাবে, এই প্রবণতার জন্ম হয়। শব্দ, স্বাদ, গন্ধে অত্যন্ত অনুভূতি প্রবণ, এমনকি ফুলের গন্ধ তার সহ্য হয় না, সহ্য করতে পারে না। ভীতিপূর্ণ ভাব তার মধ্যে প্রকট আকারে দেখা যায়। এই ধরনের আরো অনেক বের করে, আপনি পড়লে আরো অনেক কথা পারবেন। আমি তো জাস্ট একটা ইঙ্গিত দিয়ে আপনাদের বিষয়গুলোকে স্পষ্ট করে নিয়ে আসতেছি। বুদ্ধিভিত্তিক যখন নষ্ট হয় তার ভিতরে কুচিন্তা, অহংকার, প্রবণতা, কথা যেন মুখের মানে বেশি কথা বলে, বাচালতা খুব বেড়ে যায় এগুলো। আর স্মৃতিবৃত্তির জন্য স্মৃতি আস্তে খর্ব হয়ে যায়, অন্যমনস্ক ভাব দেখা যায়, দুর্বলতার অবস্থা তার মধ্যে সৃষ্টি হয়। মোটামুটি ভাবে এই বৃত্তিগুলোর উপরে আক্রমণ করে। এছাড়া
সোরাকে যদি জানতে হয় তাহলে কয়েকটা জিনিস জানা দরকার, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি কয়েকটা বিষয় উল্লেখ করি। একটা, তার ভিতরে উদ্বেগ থাকে, প্রকাশ্য দশার মধ্যে কিন্তু চলে আসছি আমি। উদ্বেগ থাকে, কোনো জিনিস নিয়ে তার উদ্বেগটা বেড়ে যায়, চিন্তাটা বেড়ে যায়। উৎকণ্ঠা, ভয় থাকে, ভয়ের মাধ্যমে সে উৎকণ্ঠার মাধ্যমে তার ভয় জাগ্রত হয়, প্রকাশ পায়। আপনারা এখানে সবাই শিক্ষিত, সবাই জিনিসটা বুঝবেন। ভয় তার থাকে, কিন্তু উৎকণ্ঠার মাধ্যমে যে ভয়টা সেটা থাকে। যেমন রোগ টোগ হওয়ার পরে যে ভয়টা মারা, সেটা কিন্তু এইটা না, সেটা কিন্তু অন্য মায়াজামের দিকে চলে যাবে। রোগের কারণে দৈহিক মানসিক যন্ত্রণার মাধ্যমে যে ভয়টা, সেটা কিন্তু সিভিলিটিক পর্যায়ে চলে যাবে। কিন্তু উৎকণ্ঠা, কি হবে না কি হবে, চারিদিকে বাইরের শব্দ, বাইরে গোলাগুলির শব্দ, কিছু একটা ঘটবে কিনা কে জানে। হয়তো একটা দরজায় জোরে টাক দিছে কেউ, আপনি উৎকণ্ঠিত হইলেন এবং ভয় পাইলেন। এই ধরনের ভয়, অর্থাৎ ভয়ের অস্তিত্বটা খুব হালকা। সোরার অস্তিত্বটা খুব হালকা। স্মৃতিশক্তি দুর্বলের কথা আগেই বলেছি। সাধারণত সোরা 40 বছর বয়সে মারাত্মক অবস্থায় বিকাশ লাভ করার প্রবণতা দেখা দেয়। 40 বছর বয়সও 40 বছর বয়সে মারাত্মক রূপ ধারণ করে, এর আগে মারাত্মক রূপ ধারণ করে না। সোরাকে চেনার জন্য আরো কয়েকটা ইংরেজি শব্দগুলা যদি জানেন, তাহলে এটাকে আপনি বুঝতে পারবেন। হাইপোস শব্দ, যেসব ইংরেজি শব্দের আগে হাইপোস শব্দ আছে, এগুলো মায়াজামের অন্তর্ভুক্ত। এবং এই হাইপো গ্রিক শব্দ, এর অর্থটা হলো অল্প, কম, উনো, এই যে নিচো, এগুলা যদি বুঝায় কম, যেসব শব্দ দ্বারা, যেমন হাইপোপ্লেসিয়া স্বল্প বৃদ্ধি, স্বল্প বৃদ্ধি যদি হয় তাইলে এটা। হাইপোটেনশন লঘু রক্তচাপ, হাইপার যদি হয় তাহলে সাইকোটিক হবে। হাইপো মানে অল্প, লঘু রক্তচাপ, এটা তাইলে শরিক মায়াজামের মধ্যে পড়বে। নিম্ন রক্তচাপ, এই ধরনের যৌন সম্ভোগের স্বল্পতা, মানে উদাহরণ আরো দেওয়া যায়। শরীরে প্রোটিনের অভাব, অক্সিজেনের স্বল্পতা, হাইপক্সিয়া, অক্সিজেনের শরীরের মধ্যে অভাব, এই জন্য দুর্বলতা, শ্বাস টানতে কষ্ট হয়। এগুলো সাধারণত শরীর কারণেই প্রকাশ্য দশা আমাদেরকে উল্লেখ করে। রক্তের ডায়াবেটিস, যেটা রক্তের মধ্যে চিনির যদি স্বল্পতা হয় তাইলে কিন্তু শরীর, কিন্তু চিনির যদি সুগার যদি বেড়ে যায়, ডায়াবেটিস যদি হয়, সুগার বেড়ে যায়, তাইলে সেইটা কিন্তু অতিবৃদ্ধি হলো, কেমন, সেটা সাইকোটিক। ঠিক তেমনি ভাবে আমরা ক্ষয় হয়ে যাওয়া, শরীর শীর্ণ হয়ে যাওয়া, অ্যাট্রফি যেটাকে বলা হয়, ক্ষয়িষ্ণুতা, শীর্ণতা, অবক্ষয়, পুষ্টির অভাব, এগুলা সোরার অন্তর্গত। কিন্তু এটা যখন প্রকট আকার ধারণ করে, সোরার যা আছে তা যদি প্রকট আকার ধারণ করে, তাইলে টিউবারকুলার মায়াজাম। দেখবেন টিউবারকুলার সাথে এই সোরা মায়াজামের অনেক মিল পাবেন আপনি। এই আরেকটা শব্দ আছে ল্যাক শব্দ দিয়া যেগুলো আছে, উইকনেস, ল্যাক, এই শব্দ দিয়া যা আছে সেগুলো অনেকটা শরিক, কেমন। আর আরো কয়েকটা কথা বলে আমি সোরার আলোচনাটাকে শেষ করতে চাই। তার আগে মাঝখানে আমি একটু কথা বলতে চাই, সেটা হলো এই যে সোরা যেহেতু আলোচনা, সোরা ছাড়া কোনো মায়াজাম হয় না, তো সোরার অস্তিত্ব অবশ্যই আছে। বংশধারাক্রমিক ভাবে এইটা প্রথম দিকে যে আলোচনার সাথে একটু সূত্র খুঁজে পাবেন, যে বংশক্রমিক ধারাবাহিকতার সাথে যে মিলিত হলে, সোরার সাথে যখনই সিভিলিটিকের মিলিত হয়, তখন আমরা এটাকে নাম দেই সিডোসোরা। আর সাইকোসোরা যদি সাইকোসিসের সাথে মিলিত হয়, এইটা যদি থাকে,
কারো মধ্যে থাকে, আমার আপনার কারো মধ্যে থাকে, এই দুটা অবস্থা থাকে, তাইলে যদি এই ঘরে কোনো সন্তান লাভ করে, এই ঘরে যদি কোনো সন্তান জন্ম লাভ করে, সে বাবার যে অবস্থা থাকবে সেই অবস্থা নিয়েই সে জন্ম লাভ করবে। বিষয়টা কঠিন হলেও বুঝে নেওয়া দরকার। তার মধ্যে ক্ষত প্রবণতা সাধারণত দেখা দেয়। যদি আক্রমণস্থল সাধারণত যে কোনো কারণে তার ক্ষত হয়ে যেতে পারে। সিভিলিটি হলে ক্ষত হবে, আর সিডো সাইকোটিক যদি মিলিত হয় তাইলে মাংসটা বৃদ্ধি হয়ে যাবে। এই ক্ষত যখনই চাপা দেওয়া হয়, কোনো কারণে যদি কোনো মলম বা কিছু দ্বারা চাপা দেওয়া হয়, তাহলে নতুন ধরনের নতুন যে কোনো সমস্যার সৃষ্টি করতে পারে চাপা দিলে। আর চাপা না দিলে এই অবস্থাটাই থাকবে। এই অবস্থাটার নাম হলো এইটা সিডোসোরা। এবার একটু কথা বলি, এই সিডোসোরা এই মূলত এই সিডোসোরার ঘরে যে সন্তান জন্ম লাভ করে, পিতামাতার ঔরসে, সিডোসোরার পিতামাতার ঔরসে, অর্থাৎ সোরা প্লাস অর্জিত, খুব ভালো করে খেয়াল করেন, সোরা প্লাস অর্জিত সিভিলিস অথবা অর্জিত সাইকোস, যেটাই সে তারা ধারণ করুক, বাবা মা, তার ঘরের সন্তান সিডোসোরা। এই সিডোসোরার ঘরের সন্তান যদি জন্ম লাভ করে, তাইলে স্ক্রোফুলিয়া, তাদের ঘাড় গড়ায় ক্র্যাম হয়, টিউমার হয়, গ্ল্যান্ডগুলা ফুলে যায়, গ্রন্থিসমূহ গিটগুলা ফুলিয়া যায়, গ্রন্থিসমূহ, এটা যদি চাপা দেন ইনজেকশন দিয়া, মলম দ্বারা অথবা যে কোনো কারণ, তাইলে বিভিন্ন সমস্যা দেখা যায়। এই সন্তানটাও স্ক্রোফুলিয়া সন্তান। এখন সোরার সাথে যদি জন্মগতভাবে, এটা অর্জিত না, নিজে অর্জিত হলো নিজে অর্জন করা, নিজের জীবনে আক্রান্ত হওয়া। আর যদি নিজের জীবনে আক্রান্ত না হয়ে যদি সিফিলিস জন্মগতভাবেই মায়াজামিক নিয়ে জন্ম লাভ করে, তাইলে সে কিন্তু টিউবারকুলার রোগী হয়ে যায়। অর্থাৎ সোরার সাথে সিফিলিস মিলুক আর সোরা সাইকোটিক মিলুক, সে তাইলে তার সন্তান অবশ্যই টিউবারকুলার। এখন এই যে টিউবারকুলার, এর দুইটা রূপ আছে। সোরার সাথে সিফিলিস মিলে যে সন্তান জন্ম লাভ করলো, সোরা তো বাবার আছে এবং ঔরসজাতভাবেই সিভিলিটি বাবার ঘরের সন্তান যদি হয়, তাহলে সে টিউবারকুলার হয়ে গেল। এই সন্তানের সাধারণত সর্দি কাশি হাঁচি হলে ফুসফুস আক্রমণ করবে, তার লাস্ট কেন্দ্রবিন্দু হলো ফুসফুস, ফুসফুসে ক্ষত হওয়া বা যে কোনো ধরনের বড় ধরনের ক্ষত হওয়া, এটা হবে। যার জন্য সিভিলিটিকের সন্তানদেরকে বিশেষ করে সার্জারিতে যাওয়া এটা খুব কঠিন ব্যাপার, সার্জারি যাতে না করা হয় এই জন্য আমরা বলে থাকি। ক্ষয় এবং পচন তার অবশ্যম্ভাবী, কেমন এই টিউবারকুলার প্রবণতা হয়ে যায়। কিন্তু সিভিলিটি সোরার সাথে যখন সাইকোটিক হয়, তখন আক্রমণের স্থলটা হয় মাংসপেশি, শুষ্ক হয়ে যাওয়া, শীর্ণ হয়ে যাওয়া। তার সন্তানটা কি করে, হাড্ডি ক্ষয় হয়, মনে হয় যে মাংস নাই, হাড্ডির সাথে লেগে গেছে, শীর্ণ হয়ে গেছে, একেবারে লিল অ্যান্ড থিন হয়ে গেছে। এটাকে অন্য ভাষায় কনজামশনও বলা হয়। এই অবস্থাটা সোরার আলোচনার মধ্যেই আমি করে ফেললাম, কারণ তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরপরে সোরার আরো কয়েকটা চরিত্রগত দিক আলোচনা করে আমি মোটামুটি আলোচনার ইতি টানব। সোরাই আজকের আলোচনা শেষ হবে। এরা এই সোরা অতিরিক্ত সংবেদনশীল, অস্বাভাবিক এবং সক্রিয়, যেহেতু তার স্নায়ু কেন্দ্রকে আক্রমণ করে। আগের আলোচনায় আপনি পেয়েছেন সংবেদনশীলতা তার বেশি, ভাবনা চিন্তায় পরিপূর্ণ থাকে, বাস্তবায়ন করার কোনো প্রবণতা থাকে না। অর্থাৎ নিজে খুব অলস, স্নায়ু উত্তেজিত থাকে, স্নায়ু অনুভব শক্তি বেশি থাকে, কিন্তু কথার বাগাবাড়ম্বর চলে, সে কথা বলতে পটু কিন্তু চিন্তার দিক থেকেও পটু। এটাকে ভণ্ড দার্শনিকও বলা হয়।
বড় বড় কথা বলে, মানে দেখবেন যে মাথায় একটা টুপি আছে, বড় বড় কথা বলে, ওয়াজ নসিহত শোনে আর ইয়ে করে, নামাজ পড়ে না, রোজা পড়ে না, সে দেখা গেল, এবং তার সাথে বিতর্ক করে আপনি পারবেন না। সে অনেক, মানে মনে হয় যে বিষয় আপনি তার সাথে কথা বলেন সে পারদর্শী, আসলে কাজের কিছু না। যদি কাজ করতে বলেন যে তুমি চাইলে নামাজ পড়ো না কেন, সময় পাই না, আমার কথা চিন্তা করি, মানে সে ভণ্ড দার্শনিক, এক কথায় বলা হয় তাকে ভণ্ড দার্শনিক নামেই খ্যাত, অকর্মণ্য, নিষ্ক্রিয়। যদি আপনি বলেন যে তুমি এই কাজটা একটু করো, সে বলবে, সে আরেকজনকে বলবে, আরেক বন্ধুকে বলবে এই কাজটা একটু করিয়া দিত ভাই, মানে সে নিজে করবে না, এরকম অবস্থা। সোরা কি করে, মূলত মনকে, অনুভূতিকে এবং দৈহিক বৃত্তিটাকে একেবারে বিশৃঙ্খল করে ফেলে। কারো জন্য মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, করুণা এগুলো থাকে না তার। একা, আগে বলছি, একাকী থাকার ভয়, আগুনের ভয়, সন্ন্যাস রোগে উন্মাদ হবার, এরা একটা সন্ন্যাস রোগ ধারণ করে, মানে সন্ন্যাসী হয়ে যায়, মানে একা থাকতে ভালোবাসে, অন্ধকারের মধ্যে অসুস্থতার মৃদু ভয়, এই ভয়টা তার মধ্যে আছে। সোরা ভ্রূণ অবস্থায় কৌশিক ঝিল্লি সমূহ সর্ব অপেক্ষা বাহ্যিক ত্বকের টিস্যুর উপরে আক্রমণ করে, যার জন্য স্কেবিস রোগ হয়, ওই চুলকানি দেখা দেয়, বিভিন্ন সমস্যা, চুলকানি হয় আবার চলে যায়। চুলকানি যে মজা লাগে, সোরার চুলকানি তো অনেক মজা লাগে, মনে হয় যে সে এমন বইতে, এমন বই পুস্তকে এমন কথা লাগে, সোরার চুলকানিটা এমন হয় যে সে যৌন তৃপ্তি পায় সোরার চুলকানি, কিন্তু পরে জ্বালা, পরে তার জ্বালা থাকে, কেমন। এগুলা সোরার বাহ্যিক কতগুলা লক্ষণ, আরো অনেক লক্ষণ আমরা জানতে পারবো। সোরা শরীর অবস্থাটার ওই বই পুস্তকের ভিতরে যেভাবে আছে, জ্বালা থাকবে, অনিদ্রা থাকবে, এইভাবে যতগুলা লক্ষণ আছে সোরার, সেগুলা জানলে আমরা সোরাকে চিনতে পারবো, তখন অন্যটা চিনতে আমাদের পক্ষে সহজ হবে। আজকের আলোচনা আমি এখানেই, সোরা বিষয়ে আলোচনা এখানেই শেষ করলাম। এখন আপনাদেরকে প্রশ্ন করার জন্য, এর উপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আশা করি আপনারা খুব সংক্ষেপে এবং বিষয়ভিত্তিক প্রশ্ন 2-1 মিনিটের মধ্যে করবেন, নাইলে আমি সমাপ্তি টানবো। স্যার আমি একটু কথা বলতাম। জি বলেন। স্যার বলছিলাম, যদি কারো অ্যালার্জি থাকে, চুলকানি অ্যালার্জি, এটা শরিক লক্ষণ সোরা। আবার আর যদি ফিস্টুলা বা ঘা এগুলো থাকে, তো এখন এরকম গা পছন্দ থাকলে পরে তার তো সিভিলিটিক ম্যানিফেস্টেশন, তো সেক্ষেত্রে তাদের কোন দিকে ধরা হবে? জি জি, এটা আমরা শেষের দিকে শরিক না? জি জি জি, ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে, এটা আমরা শেষের দিকে আলোচনায় যাব। তবে এখন আমি যেহেতু প্রশ্ন করেছেন, আমি কথাটা বলে দিই। আল্লাহ আমাদের এই শরীরটা এমনভাবে তৈরি করেছেন, আর মায়াজামটা এমন একটা বিষয়, ওই দেখা যায় আল্লাহ আমাদের শরীরকে এমনভাবে তৈরি করেছেন, মায়াজামের দৃষ্টিভঙ্গিতে যদি আমরা বিশ্লেষণ করি, আমাদের 3টা মায়াজামে লীলাভূমি হলো এই শরীর। মহান আল্লাহর কৃপায় 3টা মায়াজাম একত্রে শরীরের মধ্যে মানে প্রস্ফুটিত হয়ে ওঠে না। একটা মায়াজাম স্পষ্ট দেখা যায়, 3টা মায়াজাম বা 4টা মায়াজাম যদি থাকে, 4টা মায়াজাম একত্রে শরীরের মধ্যে থাকে, কিন্তু ফুটে উঠে একটা। যেমন আপনাকে উদাহরণ দেওয়ার জন্য আমি বলি, যেমন একটা, আপনি 4-5টা রঙের একটা, আজকাল তো পাওয়াই যায়, শার্ট গুলা যে পরি আমরা বিভিন্ন রঙের, 5-7টা রঙের, 7টা রঙের একটা শার্ট আপনি পরলেন, কিন্তু দূরের থেকে যদি ওই 7টা রঙের আপনি দেখেন, যে এক নজরে দেখেন, তাহলে 7টা রঙই সেম অবস্থায় আপনি দেখতে পারবেন না। একটা রং আপনার চোখে উজ্জ্বল হয়ে যায়, ধরা দেবে, একটা রঙই পরিষ্কার ভাবে আপনার কাছে আসবে। এই জন্য দেখা যায় যে চোখে কোন রংটা লাগতেছে, এই যে চোখে যে রংটা লাগতেছে,
এইটা উপলব্ধি করাও চিকিৎসার একটা অঙ্গ। তো মায়াজাম তিনটাই থাকবে, চারটাই থাকে, কোনোটা কম বেশি। তাই দেখা যাবে যে একটা মায়াজামের প্রকোপটা বেশি থাকবে। যেমন মনে করেন আপনি যে প্রশ্ন করেছেন, চুলকানি আছে, মলদ্বারে যে ফিস্টুলা আছে সেখানেও হয়তো চুলকানি আছে, থাকতে পারে, কিন্তু ক্ষতটার প্রবণতা বেশি, পুঁই যে দুর্গন্ধ এবং ক্ষতটা বেশি হয়ে গেছে, ফিস্টুলা হয়ে গেছে এবং ওখানে ঘা পচন ধরেছে। তার সিভিলিটিক মায়াজামের প্রকট বেশি, প্রভাবটা খুব বেশি, এবং এই কারণে তাকে দুর্বল, সে একে বিছনায় শুয়ে আছে, ধ্বংসের দিকে যাচ্ছে, টিউবারকুলার হয়ে গেছে, তার ধ্বংসের প্রবণতা, এখান থেকে তাকে ফিরিয়ে এনে যেতে হবে। তো এইগুলো যদি কমে যায়, যখন আপনি সিভিলিটিক মায়াজামের অথবা টিউবারকুলার মায়াজামের ওষুধ তাকে দেবেন, যদি এটা কমের দিকে চলে আসে আস্তে আস্তে, তাইলে আপনি সেখানে দেখবেন কি পরে পরে অন্য মায়াজাম রাইজ করবে। অন্য কোন মায়াজাম? যেটা তার মধ্যে তখন হয়তো দেখা গেল চুলকানিটা রাইজ করলো, তখন ওই ঘাটাও কমে যাবে। এই জন্য অনেক সময় দেখা যায় ঘাটা কমে চুলকানি দেখা যায়, কারণ সোরাটা তখন রাইজ করে। এইভাবে একটা মায়াজামই আসলে শরীরের মধ্যে দেখা যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকের মতো মায়াজাম বিষয়ে সোরার উপরে আলোচনা এখানেই শেষ করলাম। আপনাদের সুস্বাস্থ্য, সকলের কল্যাণ কামনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।